তো সভাপতি তাকে ধন্যবাদ জানাই, তিনি এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমার গর্বের বিষয় মুক্তিযোদ্ধার সন্তান হবিগঞ্জের জেলা প্রশাসক মোসাম্মদ জেলুবা সুলতানা, যার সামনে আমি তার পিতা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে মুক্তিযুদ্ধের গল্প বলবো, এটা আমার কাছে একটা বড় পাওনা। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জনাব জাহিদুর রহমান এবং আমার আরেকটা স্মরণীয় বিষয় হলো এই বিয়াম ল্যাবরেটরি স্কুলের গভর্নিং বডির প্রথম সদস্য ছিলাম আমি। আমার সন্তান অতুল রুহান সাকলাইন জাহির এই বিয়ামের প্রথম ব্যাচের ছাত্র ছিল। কিছুদিন স্কুলটার শিক্ষাক্রমের একটু ছন্দ পতন ঘটে, যার পরে ইংরেজি মিডিয়াম না থাকায় আমার সন্তানকে তখন হবিগঞ্জ গপ্তা স্কুলে ভর্তি করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে আমার ছেলে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স পড়ে। আর আপনারা একটু দোয়া করবেন, সে ICCR স্কলারশিপ গতবারও পেয়েছিল, কিন্তু ভর্তি জটিলতায় এটা হয় নাই। আশা করি এবছর আবার হবে। আর ইতিমধ্যে জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাই যে ছন্দপতন হয়েছিল এই সময় মনোনন্দ কিশোর মহোদয়, তিনি ডিসি ছিলেন, আমি তখন গভর্নিং বডির সদস্য। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বিয়াম ল্যাবরেটরি স্কুলটারে কিভাবে ঠিক করা যায়। এই পরিবেশ আমি পাই নাই, বিয়াম ল্যাবরেটরিতে পাইছি। সেই জন্য প্রধান শিক্ষিকাকে এবং শিক্ষক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই। আমি আগেই বলি, মুক্তিযুদ্ধ এগুলির ব্যাপারে আমাদের প্রাথমিক জ্ঞান সবারই আছে। একটা দেশ লাগে এবং দেশের জনগণ লাগে, এবং প্রত্যেকটি এই যুদ্ধের পিছনে অর্থনৈতিক শোষণ থাকে। আমাদেরও একটা দেশ আছে এবং এই দেশের শোষণ অপশাসন এর বিরুদ্ধে প্রত্যেকটি দেশে পৃথিবীতে এক একজন নেতার আবির্ভাব হয়। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা, যার জন্ম না হইলে আমি মুক্তিযোদ্ধা হইতাম না, যার জন্ম না হইলে বাংলাদেশ স্বাধীন হইত না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমার শহীদ মুক্তিযোদ্ধা, আমার সাথে যারা যুদ্ধ করতে এই সময় যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত করছে। আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করে। আমাদের আগে বলছি যে একটা দেশ না হলে মুক্তিযুদ্ধ হয় না। আমারও একটা দেশ আছে। আমার এই দেশটা প্রাচীনকালে এর নাম ছিল কয়েকটা জনপদের সমষ্টি: বঙ্গ, পুন্ড, গৌড়, রাঢ়, সমতট, হরিকেন। এই জনপদের সমষ্টি নিয়ে আমাদের বাংলাদেশ ছিল। এবং বর্তমানে যে পশ্চিমবঙ্গ, এটা কিন্তু একই বাংলাদেশ। আমার বাংলাদেশের একটা ইতিহাস আছে। বাঙালিদের ভাষা সুপ্রাচীন কালের ভাষা,
এবং এই বাংলাদেশে প্রথমত হিন্দু শাসন ছিল, সর্বশেষ হিন্দু শাসক ছিলেন লক্ষণ সেন। এর আগে পাল এবং গুপ্ত শাসক তারা ছিলেন। মুসলিম শাসন শুরু হয়েছে 1201 থেকে। মুসলিম শাসন শুরু হওয়ার পরে বাংলাদেশের ঐতিহ্য, এটা আমরা ভালো করে জানি, বাংলা ভাষার বিকাশ ঘটেছে, হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি হয়েছে, এরপর মুঘল এবং নবাব আমলে এই সম্প্রীতিটা আরও শক্তিশালী হয়েছে এবং বিদেশিরা আকৃষ্ট হয়েছে, যার ফলে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছে। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং আমাদের দেশের স্বাধীনতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। আমাদের বাংলাদেশের স্বাধীনতা হারায় 200 বছর, আর ভারতের স্বাধীনতা হারায় 100 বছর। 1947-এ পাকিস্তান এবং ইন্ডিয়া ব্রিটিশদের হাত থেকে দেশ স্বাধীন হয়। তখন এই বাংলাদেশটা, যেটা আমি আগে বললাম যে আমাদের কয়েকটা জনপদের সমষ্টি বৃহত্তর বাংলাদেশ ছিল, এই বাংলাদেশটা তখন ভাগ হয়ে যায় যখন পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়। বাংলাদেশটা ভাগ করে একটা অংশ পাকিস্তানিদের সাথে দেয় এবং যার অবস্থান হলো 1200 মাইলের দূরত্ব মধ্যে আরেকটা রাষ্ট্র। এগুলি হলো অপরাজনীতির সৃষ্টি। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানিদের অপশাসন এবং শোষণের শিকার হয়েছে। আমি যে বললাম যে প্রত্যেকটি দেশে এক একজন নেতার আবির্ভাব হয়, যদি শেখ মুজিবুর রহমানের আবির্ভাব না হইতো তাহলে এই ভাষা আন্দোলনের প্রতিবাদ হইতো না। পৃথিবীর ইতিহাসে আমরা আজ পর্যন্ত পাই নাই যে নিজের মাতৃভাষার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। আমরা বাংলাদেশরা রক্ত দিয়েছি। এরপরে যে আমাদের জাতীয় নেতার আবির্ভাব হয়েছিল, তিনি 6 দফা আন্দোলন দিয়েছেন, যাকে বাংলাদেশের স্বাধীনতার সনদ বলা হয়। তারপর তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 68 খ্রিস্টাব্দে আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি করা হয়। 69-এ এই দেশের মানুষ গণ অভ্যুত্থান করে তাকে মুক্ত করে। পৃথিবীর ইতিহাসে একজন নেতাকে সারা দেশের মানুষ আন্দোলন করে জেল থেকে বাহির করছে, এই ইতিহাসও আমাদের জানা নেই। তারপরে 70-এর নির্বাচন। এই নির্বাচনে এই দেশের মানুষ আমাদের সেই জাতীয় নেতাকে মুকুটহীন সম্রাটের মর্যাদা দিছে। এর ম্যান্ডেটের তিনি 7 মার্চের ভাষণে ঘোষণা দিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং তোমাদের হাতে যা কিছু আছে এই নিয়ে তোমরা হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত তারা এই দেশ থেকে বিতাড়িত না হচ্ছে। আমরা সেই আহ্বানে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি সেই 7 মার্চের ভাষণে উপস্থিত ছিলাম। এবং এমন একটা গাছ নাই যে গাছের ডালে মানুষ নাই। তখন ছিল রেসকোর্স ময়দান, বর্তমানে এটা সোহরাওয়ার্দী উদ্যান। এটা তো সবটা ভর্তি হয়েছে, কত লক্ষ মানুষ। এরপরে এমন একটা দালান নাই যার ছাদে মানুষ নাই, এত মানুষ হয়েছে। আমাদের মাথার উপর দিয়ে তখন হেলিকপ্টার ঘুরছে। আমরা ভাবছি যে আজকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করবেন। আমরা যে শিউর ছিলাম যে তিনি বলবেন আজকের থেকে বাংলাদেশ স্বাধীন। কিন্তু তিনি 18 মিনিটের বক্তৃতায় এমন একটা যে জাদুময়ী বক্তৃতা দিলেন, যেটারে স্বাধীনতার ঘোষণা বলি তাহলে স্বাধীনতার ঘোষণা, যদি বলি যে বাঙালিদেরকে মুক্তিযুদ্ধের আহ্বান জানাইছে, মুক্তিযুদ্ধের আহ্বান।
কিভাবে যুদ্ধ করতে হবে। পৃথিবীর ইতিহাসে বক্তৃতার মাধ্যমে মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে এবং সেই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করছে, এই ইতিহাসও আমাদের জানা নেই। কিন্তু শেখ মুজিবের বক্তৃতায় দেশের মানুষ মুক্তিযোদ্ধা হয়েছে এবং মুক্তিযুদ্ধ করছে এবং দেশকে স্বাধীন করছে। আজ আমি একদম মুক্তিযোদ্ধা হয়েছি শেখ মুজিবের জন্ম হয়েছে বলেই। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষ সম্মানের ছাত্র। প্রথম 69-এ যখন ভর্তি হই তখন আমি সমাজ বিজ্ঞানে ভর্তি হয়েছিলাম এবং জাতির পিতার যে তার যে বড় সন্তান শেখ কামাল আমার সহপাঠী ছিলেন। 4 মাস পরে আমি আবার আমার সাবজেক্টটা ইসলামের ইতিহাস করছি, সেই জন্য পুরা সময়টা তার সঙ্গে আমার পড়াটার সুযোগ ঘটে নাই। আমি এর ভিতরে 7ই মার্চের পরে অসহযোগ আন্দোলন ঢাকাতে শুরু হলো। আমরা অসহযোগ আন্দোলন রাস্তায় বসে আমরা স্লোগান দিছি। বঙ্গবন্ধু বলছে যে আজকে অফিস আদালত বন্ধ থাকবে, কোর্ট কাছারি চলবে না, স্কুল কলেজ চলবে না, চলেই নেই। আমরা তখন দেখছি যে স্তব্ধ হয়েছে সারা ঢাকা, একটা দোকান খুলে নাই। তখন শেখ মুজিব অলিখিতভাবে এই দেশের রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। তিনি যা বলেন এই দেশের জনগণ তাই শুনে। আমি 13 তারিখ পর্যন্ত 13 মার্চ পর্যন্ত ঢাকাতে ছিলাম। এর মধ্যে আমরা যারা হলে ছিলাম আমাদেরকে আমাদের নেতারা কিছু উপদেশ দিয়েছিল যে যদি পাঞ্জাবিরা আসে আমরা তো হলে থাকবো, তারা সিঁড়ি বাইয়ে উঠবে, আমরা যেন প্রত্যেকেই বোতলের মধ্যে মরিচের পানি রাখি আর প্রতিজনের জন্য 2টা ইট রাখি। কারণ তারা যখন সিঁড়িটা উঠবে তখন মরিচের পানি দিব আর ইট দিয়ে তাদের মাথায় দিব। এই কথা বুঝি নাই, কারণ ট্রেনিং দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন কম্পালসারি ট্রেনিং ছিল। এটারে বলা হয়তো ইউটিসি, ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কর্প। এখানে পাঞ্জাবিরা ট্রেনিং দিছে, সেই ট্রেনিংও দিছি। কিন্তু পাঞ্জাবিরা দিয়ে এত দুর্দর্শ যুদ্ধ, এদেরকে মরিচের পানি দিয়া আর 2টা ইট দিয়া থামানো যাবে, এই কথাটা কিন্তু বুঝি নাই। বুঝেছি যখন প্র্যাকটিক্যালি যুদ্ধে আসছি তখন। 13 তারিখ আমি আসলাম আমার বাড়ি হবিগঞ্জের মাধবপুর ইউনিয়ন উপজেলার ধর্মগড় ইউনিয়নে রেল লাইন হরসপুর স্টেশন আছে, এটার কাছে আমার বাড়ি। তখন আমি আসলাম, এসে আমরা যারা সমবয়সী আছি আমরা তখন ইউনাইটেড হইলাম যে যুদ্ধের যখন সুযোগ ঘটবে তখন আমরা যুদ্ধে যাব। আপনাদের জন্য একটা সুখবর হলো এটা, হবিগঞ্জে কেন সারা বাংলাদেশে আমি জানি না, একই বাড়িতে 14 জন মুক্তিযোদ্ধা আমরা আছি। আমার ভাই, সাতল ভাই, আমরা এখানে, আমি জানি না এক বাড়িতে এতজন মুক্তিযোদ্ধা আছে কিনা আমি জানি না। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। এর মধ্যে আমরা যারা হবিগঞ্জের আছি আপনাদের স্মরণ রাখা উচিত যে হবিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস সারা বাংলাদেশের ইতিহাসের মধ্যে অন্যতম এবং এটা হলো ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা হলো কি, যখন বঙ্গবন্ধু 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করলেন, আর এই ঘোষণাটা ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রাম গেছে, বিভিন্ন জায়গায় গেছে এবং এটা সারা পৃথিবী জুড়ে সবাই জানে যে তিনি 26শে মার্চে যুদ্ধ স্বাধীনতা ঘোষণা করছেন। এই স্বাধীনতা ঘোষণার পরেই কিন্তু আমরা যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আছি
তার মধ্যে ছাত্র, শিক্ষক, সাধারণ জনগণ, শ্রমিক, পুলিশ, বিডিআর, তখন ছিল ইপিআর এবং সেনাবাহিনীর লোক তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছে। 25শে রাত্রে, আমরা ভয়াবহ রাত্র বলি, এরা ভাবছে পাকিস্তানিরা যে যদি রাত্রে একটা ধ্বংসযজ্ঞ চালানো যায় তাহলে বাঙালিরা নিস্তব্ধ হয়ে যাবে আর তারা কোনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটা হল আছে সব হলে তারা আক্রমণ করছে। এরপরে রাজারবাগ পুলিশের বেড়েকে আক্রমণ করছে এবং সেনাবাহিনীকে তারা আক্রমণটা করতে পারে নাই। এর কারণ সেনাবাহিনী আগে থেকে প্রস্তুত ছিল, যদি আমরা ভয়াবহ দিকটা দেখি তাহলে আমরা প্রতিরোধ যুদ্ধে নেমে পড়ব। সাথে সাথেই তখন সেকেন্ড বেঙ্গল জয়দেবপুর থেকে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে এবং যে যেভাবে পারে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করছে। এই প্রতিরোধ যুদ্ধ করতে করতে সব যুদ্ধটা সীমান্তর দিকে তারা চলে গেছে এবং এখানে মেজর শফিউল্লাহ ঢাকার থেকে প্রতিরোধ যুদ্ধ করতে করতে তারা যখন হবিগঞ্জের দিকে আসছে এবং এসে তারা একটা নিরাপদ স্থান পাইল তেলিয়াপাড়া চা বাগান। সেই তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলাতে তখন যে প্রতিরোধ যুদ্ধে সামরিক অফিসাররা অংশগ্রহণ করেছিল তার মধ্যে আছে মেজর শফিউল্লাহ, মেজর মইনুল হোসেন চৌধুরী, এবার খালেদ মোশাররফ, এবার জিয়াউর রহমান, তখন ক্যাপ্টেন ছিলেন আবু মুসলিম চৌধুরী এবং আরো কয়েকজন ছিলেন। তারা তখন এখানে একটা মিটিং করছে। এই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিছে যে প্রতিরোধ যুদ্ধ করে তো দেশকে স্বাধীন করা যাবে না, তাই আমাদেরকে যুদ্ধ করতে হবে সরাসরি। তখন এই মিটিংয়ের মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে আমরা আর প্রতিরোধ যুদ্ধ করব না, আমরা তাদেরকে আক্রমণ করব এবং তাদের সঙ্গে যুদ্ধ করব। আমরা যারা যুদ্ধ করব আমরা হব মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা, আর আমাদের সৈনিকদের নাম হবে মুক্তিবাহিনী। এখানে প্রধান সেনাপতি তখন অবসরপ্রাপ্ত অফিসারদের মধ্যে যিনি সবচেয়ে প্রবীণ ছিলেন তিনি ছিলেন আতাউল গনি উসমানী। উনাকে প্রধান সেনাপতি করা হইল। তারপরে সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন তার বাড়ি হলো হবিগঞ্জের আমরা বানিয়াচং থানায় কাগাওড়া গ্রামে। তিনি ছিলেন তখন লেফটেন্যান্ট কর্নেল, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তাকে করা হলো সেকেন্ড ইন কমান্ড। তারপরে এখানে প্রথম 4টা সেক্টর করা হলো। 4টা সেক্টরের মধ্যে একটা সেক্টর কমান্ডার করা হলো মেজর শফিউল্লাহকে, আর একটার করা হলো চট্টগ্রাম অঞ্চলে জিয়াউর রহমানকে, আর উত্তরবঙ্গ অঞ্চলে করা হলো আবু মুসলিম চৌধুরীকে, এবং খালেদ মোশাররফে করা হলো ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে। এর পরবর্তী সময় এখানে 11টা সেক্টর হয়েছিল। উল্লেখ্য যে এপ্রিল মাসের 4 তারিখ তেলিয়াপাড়ার চা বাগানে মেনাদারের বাংলোতে যে সভাটা হয়েছিল, এই সভায় যে প্রধান সেনাপতি যাকে করা হয়েছিল এবং সেকেন্ড ইন কমান্ড যাকে করা হয়েছিল, 17 তারিখ বাংলাদেশের যে মুজিবনগর সরকার গঠিত হয়, এই মুজিবনগর সরকারেও এই প্রধান সেনাপতি এবং দ্বিতীয় সেনাপতির নামটা তারা টিকেই রেখেছে এবং তাদেরকে মুক্তিবাহিনী এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মুক্তিযোদ্ধা হিসাবে তারা নামকরণ করেছে। এখানে 4 তারিখ তেলিয়াপাড়াতে যে মিটিং হয়েছিল, এরপরে এপ্রিলের 6 তারিখ এখানে যে একজন মেজর ছিলেন সেকেন্ড বেঙ্গলের ডালডা কোম্পানির কমান্ডার মেজর মইনুল হোসেন চৌধুরী, ওনার বাড়ি সিলেটে,
উনি তখন ওনার সেকেন্ড বেঙ্গলের ডালডা কোম্পানি নিয়ে আমাদের হরসপুর গেলেন, এবং হরসপুরে তখন যে বর্তমানে হরসপুর রেল স্টেশন বাজারটা আছে, এখানে একটা পুলিশ ক্যাম্প ছিল এবং আরও কয়েকটা গড় ছিল, দোকানঘর। এই কয়েকটা দোকানঘর নিয়ে তাদেরকে আমি আশ্রয় দেই এবং এই কোম্পানির যত খাওয়া দাওয়া আছে সব কিছু ধরে আমরা প্রতিরোধ যুদ্ধ এখানে আমরা জুন মাসের 16 তারিখ পর্যন্ত আমরা প্রতিরোধ যুদ্ধ এখানে করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো যে এইদিকে মাধবপুর থেকে যে রাস্তাটা আছে মনতলা হয়ে, এই রাস্তাটাকে করা, আর এখানে সান্দুরা বর্তমান আছে সেই রাস্তাটা আমাদেরকে প্রতিরোধ করা। এখানে রেল লাইনের ব্রিজ পড়েছিল 2টা, এই 2টা তখন আমরা এখনো বর্তমানে জীবিত আছে। মানিকগঞ্জের কমান্ডো তখনকার ছিলেন তিনি হাবিলদার, একটু সময় আমাকে দেন, হাবিলদার আব্দুল কাদির, তার নেতৃত্বে আমরা তখন হরসপুর স্টেশনের উত্তর দিকে যে একটা ব্রিজ আছে, এটার আমরা সেঙ্গার বাজারের বিল বলি, এই ব্রিজটাকে আমরা এক্সপ্লোসিভ দিয়ে উড়াইয়ে দিই। হরসপুর রেল স্টেশনের দক্ষিণ দিকে আরেকটা আছে, এটারে বলা হয় সোনাই নদীর ব্রিজ, এটাও আমরা করি। আর বিভিন্ন জায়গায় আমরা বাংকার করি। কিন্তু ওই যে আমি আগে বলছিলাম যে পাকিস্তানিরা কীরকম যোদ্ধা, এটা তখন আমরা বুঝি নাই যে যে মরিচের পানি দিয়া ইট দিয়া তাদেরকে থামাইতে যাব, এদেরকে আমরা প্রতিরোধ করতে পারি নাই। যার ফলে 16 জুন আমাদের হরসপুরের এই যে প্রতিরোধ যুদ্ধ ছিল এটা পতন ঘটে। আমরা তখন ইন্ডিয়াতে চলে যাই। প্রথম গেছিলাম কলকলিয়া। সেই কলকলিয়া যাওয়ার পরে ওই যে আমাদের এখানে যে 4 এপ্রিলে যে প্রথম মুক্তিযুদ্ধের যে ক্যান্টনমেন্টটা করা হয়েছিল, এই ক্যান্টনমেন্টটার ইতিমধ্যে পতন ঘটে এবং এখান থেকে তারা তখন আমাদের আর্টিলারি দিছে। আমরা যেখানে ছিলাম আমাদের উপরে সেই আর্টিলারি বম পড়ছে। তখন আমরা এখান থেকে আরও দূরে চলে যাই, নাম হলো সেসুরিয়া, ইন্ডিয়াতে। সেই সেসুরিয়াতে আমরা 11 ডিসেম্বর পর্যন্ত আমরা যুদ্ধ করেছি। আমাদের যুদ্ধের ফ্রন্ট ছিল কয়েকটা, এখানে ধর্মগড় ছিল, হরসপুর ছিল, তারপরে ছিল এই ব্রাহ্মণবাড়িয়ার এলাকার নামটা যখন আমার মনে নাই, এখানে যুদ্ধ করছি আমরা। এবং তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো একটা, যে বিজয়নগর বর্তমানে যে আছে, বিজয়নগরে হরসপুর বাজারও বলি আমরা ধর্ম, এবং এটাতে দেওয়ান বাজারও বলি, কারণ জমিদার দেওয়ানদের এটা খুব প্রতিষ্ঠিত বাজার। এই বাজারটা রেগুলার পাঞ্জাবিরা বসাইছে এবং তারা প্রচার করছে দেশ আর কতদিন স্বাধীন হবে না। তখন আমার উপর দায়িত্ব পড়ে যে এই বাজারে মোটর সেল করা। তখন ওই যে মানিকগঞ্জের যিনি কমান্ডো হাবিলদার ছিলেন, সেই কাদির ভাই, সেদিন কদিন আগে আমাকে ফোন করছে, ওনার অবস্থা কাল, ওনাকে যেন আমি দেখতে যাই। এই কাদির ভাই তিনি হলেন অপারেটর, আর আমি দূরত্বটা কতটুকু হবে, কত অ্যাঙ্গেলে এটা আছে বাজারটা, এই দিক নির্দেশনার হলো আমার সাথে আমার ভাগ্নে সুলতান ছিলেন। আমরা 3 জনে তখন অপারেশনটা করি। অপারেশন করার পরে তখন আমাদের গ্রামের আব্দুল আলী মারা গেল, আর রাজাকার সে আব্দুল হামিদ, তার হাঁটুর ভেঙে গেল। আর একটা নিরীহ সন্তান হরসপুর গ্রামের একটা মেয়ে মারা গেল এবং এই অনেকে আহত হইল। এরপরে এই বাজারটা বন্ধ হয়ে গেল। আমাদের যে মুক্তিযুদ্ধের যে অ্যাকশনগুলি আছে, অ্যাকশনগুলি আমরা প্রথমত আমরা প্রতিরোধ যোদ্ধা ছিলাম, পরে আমরা মুক্তিযোদ্ধা হয়েছি, সম্মুখ সমরে গেছি। কিন্তু পাকিস্তানিরা যেখানে তাদের বাংকার করছে,
এই বাঙালিদেরকে দিয়ে এই বাঙ্কারগুলি শুনলে আশ্চর্য হবেন যে বড় বড় গাছ এই সাধারণ মানুষের দিয়ে কাটাইছে এবং বড় বড় গাছ বাঙ্কারের উপর দিছে এবং মাটি দিছে, তারপর এটার পরে ঘাস দিছে, তারপরে আবার কাঁচা গাছ দিছে। আমাদের বড় অ্যাকশন ছিল, তারিখটা আমার মনে নেই, 19 রাজপুত রেজিমেন্ট আমাদের সাথে ছিল। আমরা তখন ধর্মগড় বাজারে আমরা আক্রমণ করি। ইন্ডিয়াতে আমাদেরকে যে আর্টিলারি সাপোর্টটা দিয়েছিল, এই সাপোর্টটা বলতে গেলে কোনো কাজই লাগে নাই। এর কারণ হলো ধর্মগড় বাজারের মধ্যে একটা বড় দিঘি আছে, এদের আর্টিলারি শেল প্রত্যেকটাই দিঘির মধ্যে পড়ছে। আর যে বাংকারটা ছিল, বাংকারের কিছুই হয় নাই। এরপরে যারা আমরা অগ্রসর হয়েছিলাম, আপনারা শুনলে এত বিপজ্জনক, তারা বাঁশের কঞ্চি উল্টা হইয়া বের দিছে এবং আমরা যারা ট্রোলিং করতাম সবকে বাঁশের কঞ্চিতে ধারালো করে তারা উল্টা করে দিয়েছে অনেক জায়গা নিয়ে, অন্তত আধা মাইল 1 মাইল নিয়ে। আমরা যাব কি করে? তখন আমাদের হাতে তাতে এগুলি লাগছে, আমরা কিচ্ছু করতে পারি নাই। এরপরে যেখানে আমরা চতুর্দিক থেকে যুদ্ধ করছি, এখানে ওই ঘটনা ঘটছে এটুই যে পরে পাঞ্জাবিরা এই গ্রামের কিছু মানুষ মারছে, প্রায় 70 জন মানুষ মারছে। এরা মনে করছে যে গ্রামের মানুষরা আমরা সহযোগিতা করছে, সেই জন্য এখানে 70 জন মানুষকে একটা কবর করে এখানে দিয়েছে। যারা ধর্মগড় যাবেন, আপনারা যারা প্রশাসনে আছেন, গোবিন্দপুর গ্রামে বলবেন যে মুক্তিযুদ্ধের সময় যে পাঞ্জাবিরা মারছিল নামাজ পড়ার সময় মানুষে এই কবরটা কোনটা, তারা দেখাই দিবে কবরটা। এরপর আমরা হরসপুরে অপারেশন করছি, আসলে কিচ্ছু করতে পারি নাই। ইতিমধ্যে বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধার এবং ইন্ডিয়ার বাহিনী নিয়ে আমরা যৌথ কমান্ড হইল। যৌথ কমান্ডের সেনাপতি হইলেন তখন তাদের জেনারেল মানিক শ, এবং ইস্টার্ন এরিয়াতে হইলেন অরোরা। যখন ইন্ডিয়ার পক্ষ থেকে যুদ্ধ করা হয়, এখনো অনেকে বলে যে ইন্ডিয়া আমাদের পক্ষ থেকে প্রথম যুদ্ধটা করছিল, কিন্তু কথাটা ঠিক না। পাকিস্তানিরা ভাবলো যে এই মুক্তিযুদ্ধটাকে বানচাল করতে গেলে আমরা যদি যুদ্ধ না লাগাই এবং ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হচ্ছে এই কথাটা যদি প্রমাণ না করতে পারি, তাহলে কিন্তু এই মুক্তিযুদ্ধ আমরা থামাইতে পারবো না। ইতিমধ্যে আমেরিকা তাদের মানে পাকিস্তানিদের পক্ষে থেকে তারা অনেক জাতিসংঘে করছে এবং 5 বার রাশিয়া আমাদের পক্ষে ভেটো দিছে এবং তারা তখন 7ম নৌবহর পাঠাইছে পাকিস্তানিদের সাহায্যে। কিন্তু 7ম নৌবহর যাতে আসতে না পারে, রাশিয়া তখন 8ম নৌবহর তখন আমাদের এখানে প্রতিরোধ করছে, যার ফলে আমেরিকা সুবিধা করতে পারে নাই। এইভাবে আমাদের মুক্তিযুদ্ধটা পরিণতির দিক দিয়ে গেছে যে অনেকে মনে করে যে প্রথম ইন্ডিয়া আমাদেরকে আক্রমণ করছে ওই পাকিস্তানিদেরকে, তা নয়। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করছে তাদের 2 রাষ্ট্রের যুদ্ধটা দেখাবার জন্য, কিন্তু পাকিস্তানিরা যে পরিকল্পনা করছে এই পরিকল্পনাটা তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তার পরিকল্পনার কাছে টিকে নাই। ইন্ডিয়া যখন চতুর্দিক থেকে আক্রমণ করছে, এর কারণ হলো ইন্ডিয়ার বর্ডারটা পাকিস্তানের সব দিক দিয়ে, আর এই দিক দিয়ে মুক্তিযুদ্ধের এখানে তো 1200 মাইলের ব্যবধান আছে। পাকিস্তানের আর এখানে পূর্ব পাকিস্তানে যাতে কোনো যোগাযোগ না হয়, সেই জন্য প্রথমেই বাংলাদেশের যে এয়ারপোর্টগুলি ছিল যতটি সবটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর চতুর্দিক থেকে আমাদের বাংলাদেশের 3 দিক থেকে হলো ভারত, আর 1 দিক থেকে হলো বঙ্গোপসাগর। 3 দিক আর বঙ্গোপসাগরেতে তারা নৌবাহিনী রেডি রাখছে, যার ফলে
এই পাকিস্তান আমরা যে পূর্ব পাকিস্তান এরিয়া ছিল এখানে আর তাদের কোনো সৈন্য আসতে পারে নাই, কোনো সহযোগিতা করতে পারে নাই, যার ফলে যুদ্ধের নিয়ম হইল যে পিছন দিক থেকে যদি সাপোর্ট না থাকে আর যদি সেনাবাহিনীর যে সরবরাহ না থাকে এই যুদ্ধ আপনা আপনি শেষ হয়ে যায়। তখন তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এবং এখানে একটা মজার কথা হলো, যিনি আত্মসমর্পণ করছিলেন মেজর জেনারেল নিয়াজি আর অরোরা, লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আর লেফটেন্যান্ট জেনারেল অরোরা হলেন যৌথ বাহিনীর ইস্টার্ন যে এরিয়ার কমান্ডার। তারা দুইজন কিন্তু একই স্কুলের ছাত্র, ক্লাসমেট। তখন যখন সারেন্ডার করে নিয়াজির, তখন অরোরা বলছে, অরোরা তোর কাছে আমি আত্মসমর্পণ করবো, এটা জীবনে ভাবি নাই। এখানে আমাদের 11 তারিখ আমরা তখন বাংলাদেশের ভিতরে ঢুকি। আমি তখন বিহার রেজিমেন্টের একটা কোম্পানিকে পরিচালনা করে আসছি। আমি তো তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আশুগঞ্জ পর্যন্ত তাদেরকে দিয়ে আমি তখন আমার বাড়িতে বের করছি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আবার যে পড়াশোনা তো করছি, পড়াশোনার 72-এ এমএ পাস করার কথা ছিল। আমার অসুস্থতার জন্য 1 বছর আমার দেরি হয়েছে, সেই জন্য 73 ইংরেজিতে আমি এমএ পাস করছি। এরপরে জীবনে শিক্ষকতা ছাড়া কোনো চাকরি করি নাই। 2007 সনে অংশগ্রহণ করছি। আর আজকে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি যার গর্ববোধ করি, যার সামনে আমি আজকে মুক্তিযুদ্ধের গল্প বলছি। অতিরিক্ত জেলা প্রশাসক এবং আমার বিয়ামের হেড মিস্ট্রেস আর সেই কাউসার সাহেব এত আন্তরিকতার সাথে আগের থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন। 2বার এখানে ডেটটা চেঞ্জ হয়েছে। আমি আজকে ভাবছি যে আজকে হয়তো হবে না, আমি প্রস্তুতে আছি। টেলিফোন পাই না, কোনোই পাই না। তিনি তখন তার কর্মচারীকে পাঠাইছেন আমার বাসায়, ওই তার বাসা থেকে তখন আমি আসছি। আজকে এই ব্যায়াম স্কুলে ছাত্র শিক্ষক এবং আমার সাথে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে বসা আছেন এবং সভাপতি হিসাবে বসা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই যে মুক্তিযোদ্ধা হিসাবে যে আজকে আপনাদের সামনে আমার কথাগুলি বলতে পারছি। আর আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তিনি যে আমাকে সুযোগ দিয়েছেন। আমি কিন্তু বয়সের দিক থেকে আমার বর্তমানে বয়স 79 চলছে। প্রথম মা বাবা ওই কোরআন শিক্ষা, ধর্ম শিক্ষার জন্য মাদ্রাসা দিয়েছিলেন। 46-এর এপ্রিলে আমার প্রকৃত জন্ম। এরপরে 50-এ তখন ওই প্রাইমারি স্কুলে গেছে। তার পিছনে আবার একটা ইতিহাস আছে। ইতিহাস হলো, আমার বড় ভাই হইলেন যে হযরত আলী, মা ফাতেমা, এরপরে ইমাম হাসান হোসেন, তাদের অনুসারী। সেই হিসাবে বলছে যে মাদ্রাসা যদি পড়ি তাহলে আমি ইসলামের শত্রু, নবীর শত্রু হব। সেই জন্য তিনি তাড়াতাড়ি আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যাই হোক, আপনারা সবাই এত ধৈর্য ধরে কথা শুনছেন। আর আমি আগেই বলছি যে ব্যায়ামের এই ছাত্র শিক্ষকরা যেভাবে আমার কথাটা শুনছেন, আমি অত্যন্ত অভিভূত এবং আমার কথাটা ধৈর্য সহকারে শোনার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সেবায় যত আমার সারা জীবন থাকতে পারি। তাই আমি আর কোনো কিছু বলছি না। সর্বশেষে জাতির পিতার প্রতি আবার আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা তাদের সম্মান অটুট থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ।